হ্যালো এভরিওয়ান। তো চলো এসএলএসসি ইংলিশ সেশনে আজকে আমরা একটু আলোচনা করব একটু ভিন্নধর্মী কবিতা। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পোয়েট্রি পড়ি বা পোয়েমসগুলো পড়ি আমরা দেখি সেখানে ফুল অফ গ্লোরিফিকেশান, ঠিক আছে, কিসের না ফুল অফ বিউটিফিকেশান, হাইপারবোলিক ইউজ। কিন্তু আজকে যেটা পড়ব অনলি একটা আইরনিক্যাল অ্যান্ড কি বলবো অ্যান্টি রোম্যান্টিক একটা ওয়ার পোয়েম পড়ব। আমরা জানি ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার পোয়েট হচ্ছেন উইলফ্রেড ওয়েন। ওনাকে আমরা অনেক অ্যাডজেক্টিভ দিয়ে থাকি। কেউ বলেন ফ্যান্টম পোয়েট, কেউ বলে তোমার হচ্ছে অ্যান্টি ওয়ার, কেউ বলে অ্যান্টি রোম্যান্টিক। তো যাই হোক, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উইলফ্রেড ওয়েনের বিখ্যাত কবিতা স্ট্রেঞ্জ মিটিং। প্রথমেই বলে রাখি এখানে যে টাইটেলটা ব্যবহার করা হয়েছে স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মিনস আনইউজুয়াল, মিটিং মিনস কনভারসেশন। ওকে, তো একটা অদ্ভুত বা বিস্ময়কর সাক্ষাৎকার। এখানে যে আনইউজুয়াল মিটিংটার কথা বলা হচ্ছে, অর্থাৎ স্ট্রেঞ্জ ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে কেন, তার কারণ এই কবিতাটা যদি আমরা একটু ডিটেলে পড়ি ওখানে আমরা দেখতে পাবো যে কবিতাটা শুরু হচ্ছে আনইউজুয়াল ওয়েতে। কীরকম না, হঠাৎ করে যুদ্ধক্ষেত্র থেকে একজন সৈন্য চলে আসছে। কোথায় না, সে একটা আন্ডারগ্রাউন্ড টানেলে রেস্ট নিতে আসছে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সে এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে যাচ্ছে। কীরকম অদ্ভুত পরিস্থিতি না, সে একজন সোলজার দেখছে সামনে আর একজন সোলজার আছে। সেই সোলজারটাকে না, এটা অ্যাকচুয়ালি ছিল জার্মান এর সঙ্গে ওয়ার। তো সেই ওয়ারে যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পটভূমিকাতে এটা লেখা। তো এটা যদি আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে যাই তাহলে আমরা দেখতে পাবো এই কবিতাটা লেখা হয়েছিল পোস্ট 1917 অ্যান্ড অ্যাট দ্য ফার্স্ট অর বিগিনিং টাইম অফ 1918। তো তাহলে উইলফ্রেড ওয়েন এখানে যে প্রথমেই উনি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছেন, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো যে কেন উনি এইটার নাম দিলেন স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত, আনইউজুয়াল, অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়। মিটিং মানে একটা কি বলবো সাক্ষাৎকার বলতে পারি। তো হোয়াই ইট ইজ কল্ড স্ট্রেঞ্জ, কারণ হচ্ছে আমরা জেনারেলি যে মিটিংগুলো করি আমরা একে অপরের চেনা জানা একটা ইউজুয়াল ব্যাপার নিয়ে করি। কিন্তু এখানে কি হচ্ছে না, যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ করে টানেলে এসে তার শত্রু সোলজার মানে এনিমি সোলজারের সঙ্গে তার দেখা হচ্ছে, এবং সেই সোলজারটাকে না যাকে সে তার আগের দিনে হত্যা করেছে। তাহলে কনভারসেশনটা কার মধ্যে হচ্ছে না, কনভারসেশন হচ্ছে স্পিরিটের সঙ্গে, একটা আত্মার সঙ্গে। একটা অদ্ভুত এখানে ফ্যান্টমিক যে সিচুয়েশন সেটা কিন্তু সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা এই পিকচারটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে, দেখো একজন সোলজার, একজন সোলজার। ভালো করে খেয়াল করে দেখো, এর লাংসটাকে তুলে ধরা হয়েছে আর এর হার্টটাকে তুলে ধরা হয়েছে। তো এর এই যে জায়গাটা, এই যে ইমেজারিটা দুজনের যদি আমরা ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখি তাহলে দেখতে পাবো কিনা একটা গ্লুমিনেস এর মধ্যে কাজ করছে। কেন গ্লুমিনেস কাজ করছে? কারণ এরা কিন্তু দুজনেই কি না এক নিজের দেশের জন্য কিন্তু লড়াই করতে গেছে। লড়াই করা মানে কি, একে অপরকে হত্যা করা। একজন আর একজনকে হত্যা করে দিয়েছে অদ্ভুতভাবে, তার সঙ্গে আবার টানেলে যখন যাচ্ছে তখন দেখা হয়ে যাচ্ছে। এই যে দুজনের কথোপকথন, এটাই হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং। তো স্ট্রেঞ্জ মিটিং এর দ্বারা এখানে উইলফ্রেড ওয়েন, আমরা এর আগে যেটা দেখেছি যে ওয়ারকে একটা গৌরবোজ্জ্বল একটা ফ্যাক্ট হিসেবে দেখানো হতো, এখানে কিন্তু ইনি টোটালি স্যাড রিয়েলিটির মধ্যে দিয়ে চলছেন। এখানে স্যাড রিয়েলিটিটা কি না, এখানে স্যাড রিয়েলিটিটা হচ্ছে যে দ্য সোলজার্স অফ আ পার্টিকুলার কান্ট্রি ফাইট ফর হিজ কান্ট্রি, বাট দ্য ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট হি স্যাক্রিফাইস হিজ লাইফ ডিউ টু হিজ কান্ট্রি। No one care what sufferings did he fail. No one care what sufferings his families have to suffer.
দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্ট্রেঞ্জ মিটিং। তো চলো যদি এটার আমরা ইন্ট্রোডাকশনে যাই তাহলে কি দেখবো না, ওয়ান অফ দ্য বেস্ট নোন পোয়েট, ওয়ার পোয়েটস। তাহলে দেখো প্রথমে আমরা অ্যাডজেক্টিভ পেলাম কি উইলফ্রেড আওয়েনের ওয়ার পোয়েট। তারপরে যেটা পাচ্ছি আওয়েন জয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করেছিলেন। ইন 1917 হি সাফার্ড কনকাশন অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড ইন এডিনবরা। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি আছে না, 1917 সালে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তিনি যখন যোগদান করেছিলেন তখন তিনি ভর্তি হয়েছিলেন হসপিটালে, কোথায়, এডিনবরায়। দেয়ার হি মেট সিগফ্রিড স্যাসন অ্যাজ এ ফেলো পেশেন্ট। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কার না, সিগফ্রিড স্যাসনে অ্যাজ ফেলো পেশেন্ট, হু এনকারেজড হিম টু রাইট পোয়েমস অন ওয়ার এক্সপেরিয়েন্স। তাহলে এই স্যাসন উইলফ্রেড আওয়েনকে এনকারেজ করেছিলেন যুদ্ধ নিয়ে কিছু লিখতে, কবিতা লিখতে। দ্য পোয়েম ওয়াজ রিটেন সামটাইম ইন 1918, 1918 সালের কোনো এক সময় এটা লেখা হয়েছিল। রিকভারিং আওয়েন রিটার্ন টু দ্য ওয়ার, আবার সে যখন আরোগ্য লাভ করলো সে চলে গেল কোথায় না, সে চলে গেল আবার যুদ্ধক্ষেত্রে। অ্যান্ড ওয়াজ কিলড ইন অ্যাকশন উইক বিফোর দ্য আর্মিটাইজ। ঠিক এক সপ্তাহ আগে, আর্মিটাইজের এক সপ্তাহ আগে তিনি মারা যাচ্ছেন। স্যাসন কালেক্টেড অ্যান্ড পাবলিশ হিজ পোয়েমস ইন বিটুইন 1919 to 1920। তাহলে স্যাসন কি করেছিলেন, সেই ওর যে ফেলো পেশেন্ট ছিলেন, মানে যখন আওয়েন অসুস্থ অবস্থায় এডিনবরা হসপিটালে ভর্তি ছিলেন তার সঙ্গে ফেলো পেশেন্ট হিসাবে পাশাপাশি আর একজন রোগী হিসাবে তিনি কোথায় ছিলেন না, তিনি ছিলেন সেই হসপিটালে ভর্তি। স্যাসন ওনার থেকে কবি যুদ্ধ সম্পর্কে বর্ণনা শুনে ওনাকে এনকারেজ করেন যে আপনি যুদ্ধ সম্পর্কে কিছু লিখুন। কিন্তু এটা আইরনি অফ ফেট দ্যাট, এটা আমাদের অদৃষ্টের পরিহাস যে তিনি যখন আবার মানে উইলফ্রেড আওয়েন যখন আবার যুদ্ধক্ষেত্রে গিয়ে যোগদান করলেন তিনি কিন্তু মারা যান। দ্যাট ইজ দ্য স্যাড রিয়েলিটি। তারপরে কি হলো না, তারপরে শাসন কি করলেন 1919 আর 20, মানে অ্যাকচুয়ালি এটাকে ধরা হয় 1920 হিসাবেই ধরা হয়। তো 1920-তে উনি এটাকে পাবলিশ করছেন, কোনটাকে না, স্ট্রেঞ্জ মিটিং। Owen had better experiences of war. He states his protest against the dehumanizing ugliness of war with a directness which is the result of deep authentic feelings. He expresses the hollowness of any glorification of war by poets and politicians. Owen's verse is the technically important. It is straightforward and evocative. He uses assonance, alliteration, and consonance for deliberate poetic effect. His pararhyme is equally effective for producing the harshness of the war. The poets of the 1930s failed for producing the failed for influence. Strange Meeting is one of his war poems written during the First World War. এই জায়গাটা ভালো করে খেয়াল করো, একটা লেখক যখন একটা থট নিয়ে সে তার ক্রিয়েশনকে তৈরি করে তখন সে তার মাথার তার মোটিভটা কি থাকে। এখানে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড এগেইনস্ট ওয়ার। কারণ আমরা জানি, এখনো আমরা দেখি, আজকেও যদি আমাদের পাশাপাশি দেশ বা আমাদের দেশ যদি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু সেই যুদ্ধটাকে হাইপ করছে। সেটা কি করছে, হাইপ করছে, বিশাল আকারে দেখাচ্ছে, মানে বিরাট ব্যাপার। কিন্তু আওয়েন কি করলেন, আওয়েন বললেন না, এর মধ্যে কোনো গ্লোরি নেই। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টোটালি স্যাড, ব্যাড অ্যান্ড ম্যাড থট অফ ওয়ারমঙ্গার লিডার্স, ওয়ারমঙ্গার পলিটিশিয়ানস। Because for the sake of politics, for the sake of the motive of politics, two nations engaged in a war. That's why who are being suffered by this such type of brutal morality, the life of the soldiers. They have to sacrifice their life. They have to leave their families alone. Why? What's the actual thought behind it? Firstly, we have to know that. That is said by Owen in this poem. Okay, Owen had bitter experience of war. যে যুদ্ধ করে সে জানে যুদ্ধের ভয়াবহতাটা কি, তার ভয়ানকতাটা কি।
কিন্তু যে যুদ্ধটা বসে বসে টিভিতে বসে দেখে সে কিন্তু মজা, আরে ভাই মারছে, আরে মিসাইল আসছে উড়িয়ে দিচ্ছে, আরে ভাই যে সোলজারটা মরছে সে যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে যুদ্ধের যে বিটার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সেই সোলজারটাই জানে, যে যুদ্ধ লাগাচ্ছে সে কিন্তু জানে না। এই যে আওয়েনের এই যে স্যাড মোরালিটি, এই যে আওয়েনের একটা কি বলবো স্যাড রিয়ালিটি, এই যে রিয়াল এক্সিস্টেন্স of the warmongerist attitude of the politicians, he totally protested against them through his poem. তারপরে কি বলছে, he states that his protest against dehumanizing ugliness of war, একটা ওয়ার হওয়া মানে কি মানুষ মারা, মানুষকে মেরে ফেলা, তাহলে এটা কখনো হিউম্যানিস্টিক হতে পারে না, এটা কখনো ফিলান্থ্রপিস্ট হতে পারে না, এটা কি, এটা হচ্ছে একটা মিসান্থ্রপিস্ট অ্যাটিটিউড, এটা হচ্ছে ডিহিউম্যানাইজিং একটা আগলিনেস, যেটা আমরা যুদ্ধের মেন তত্ত্ব হিসেবে পাই, which is the result of deep authentic feelings. He exposes the hollowness of any glorification of war by poets and politicians, যেটা আমি বলছিলাম যে he exposes the hollowness of any glorification, এই যে ওয়ার্ডটা কোনো গ্লোরিফাইড অবজেক্ট নয়, কোনো ওয়ার্ডটা যে কোনো গ্লোরিফাইড থট নয়, সেটা কিন্তু তিনি এখানে বলিয়ে দিয়েছেন, যে যুদ্ধ মানে মানুষের ফাঁপা অন্তঃশ্বাস শূন্য যে একটা বিকৃত মনস্কতার যে একটা ফসল, সেটাই কিন্তু তিনি এখানে মধ্যে বলেছেন। সেই বিকৃত মনস্কতাকে গ্লোরিফিকেশন করে কারা, যখন তিনি লিখছেন তখন কারা করেছে, তার আগে করছে এই যে পোয়েটসরা, আর কে করছে, পলিটিশিয়ানসরা, আজকের জন্যও তাই। তো তারপরে কি বলছে, আওয়েন্স ভার্স ইজ টেকনিক্যালি ইম্পর্টেন্ট, ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইভোকেটিভ। He uses assonance, দেখো এগুলো হচ্ছে লিটারেরি ফিটস, অ্যাসোন্যান্স, অ্যালিটারেশনস অ্যান্ড কনসোনেন্স। এই তিনটে জিনিস আমি সনেট নাম্বার 75 যখন পড়িয়েছিলাম ওয়ান ডে আই রোট আর নেম বলে দিয়েছিলাম, তাও একটুখানি আমি বলে দিচ্ছি। অ্যালিটারেশন মানে কি, রিপিটেশন অফ ওয়ার্ডস অর লেটার্স অর ফ্রেজেস, ক্লিয়ার। এবার এই অ্যালিটারেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসোনেন্স, একটা হচ্ছে কনসোনেন্স। যদি ভাওয়েলের রিপিটেশন হয় তাহলে হয় অ্যাসোনেন্স, যদি কনসোনেন্টের রিপিটেশন হয় তাহলে হয়, কনসোনেন্টের রিপিটেশন হলে কি হবে না, তাহলে হবে কনসোনেন্স। ফর ডেলিবারেট পোয়েটিক এফর্টস হিজ প্যারা রাইম ইজ ইকুয়ালি ইফেক্টিভ ফর প্রডিউসিং দ্য হার্সনেস অফ ওয়ার। দেখো এখানে আমরা যে ন্যাচারালি যে রাইমটা পাবো, পজিটিভ ফিটসটা পাবো, আমি যাচ্ছি পরে এগুলো বলে দিচ্ছি। তো এখানে যেটা আছে প্যারা রাইম আছে, এবার এখানটা প্যারা রাইমটাকেও বাদ দিয়েও যদি আমরা আরো একটু ডিটেল জানি, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে স্ল্যান্ট রাইম আছে, ঠিক আছে, প্যারা রাইম আর স্ল্যান্ট রাইম। তাহলে স্ল্যান্ট রাইমটা কি না, যখন কোনো একটা সেন্টেন্স শুরু হয়, সরি সেন্টেন্স শেষ হচ্ছে এবং শেষে কি থাকছে না কনসোনেন্ট থাকছে, তাহলে এই যে ছন্দটা, একটা লাইন শেষ হলো, তার শেষে একটা কি এলো না, তার শেষে এলো একটা কনসোনেন্ট, আবার তার পরের লাইনটা যেখানে থটটা কমপ্লিট হচ্ছে সেই সেন্টেন্সটা শেষ হচ্ছে কি দিয়ে না কনসোনেন্ট দিয়ে, তাহলে সেটাকে আমরা তখন বলি প্যারা রাইম, সরি স্ল্যান্ট রাইম। ইজ ইট ক্লিয়ার? তো চলো এবার আমরা এগোবো। এবার কি বলছে যে দ্য পোয়েটস অফ দ্য 90s 30s ফেল্ট হিজ ইনফ্লুয়েন্স। তাহলে উনি মারা যাচ্ছেন কখন, 1920-তে। তারপরে 1930s এর যারা পোয়েট আছে তারা কিন্তু বুঝতে পারছে এই আওয়েনের লেখা দেখে যে এতদিন ধরে যুদ্ধকে যে বাড়িয়ে বাড়িয়ে দেখানো হয়েছিল, একটা গৌরবোজ্জ্বল মহিমা মতো করে দেখানো হয়েছিল, সেটা কিন্তু নয়। তাহলে 1920s এর পর যারা 90s 30s এর পোয়েটস আসছে তারা কিন্তু বুঝতে পারছে ওয়ার ইজ নট আ স্টেট অফ গ্লোরিফিকেশন, ওয়ার ইজ not a fact to exaggerate. নেক্সট আমরা যেটা যাব, আচ্ছা এটা লেখা হয়েছিল কখন না, স্ট্রেঞ্জ মিটিং ইজ ওয়ান অফ হিজ ওয়ার পোয়েমস রিটেন ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ। এবার আমরা আসছি কিসে না, এবার আমরা আসবো লাইনগুলোতে। দেখো এখানে আমি বাংলা করে নিয়েছি। ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড down some profound dull tunnel long since scooped through granites which titanic war has grown. এটা হচ্ছে ফার্স্ট থ্রি লাইন, প্রথম যে স্ট্যান্জাটা ফার্স্ট থ্রি লাইন। এই জায়গাটায় কিভাবে কত সুন্দরভাবে উনি এটাকে শুরু করছেন।
পোয়েমটাকে, ইট সিমড দ্যাট, এটা মনে হচ্ছে, আউট অফ ব্যাটল, যুদ্ধক্ষেত্র থেকে আই এসকেপড, আমি চলে এসেছি, ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল লং সিন স্কুপ, কোথায় এসেছি, সাম প্রোফাউন্ড মানে খুব বড় বিস্তৃত, ডাল টানেল সুরঙ্গের মধ্যে, লং সিন স্কুপড যেটা অনেক দিন আগে থেকে খোদাই করা হয়েছিল। কোন টানেলটা যেটাতে উনি আসছেন, এবার আমি পরে আসছি এগুলো কি বলতে চেয়েছেন উনি অ্যাকচুয়ালি, থ্রু গ্রানাইটস, সেই টানেলটা খোঁড়া হয়েছিল কি বহুদিন আগে, থ্রু গ্রানাইটস, গ্রানাইট পাথর দিয়ে আসছে এগুলো বলতে, এগুলো সবই কিন্তু ইমেজারি, হুইচ টাইটানিক ওয়ার্স হ্যাড গ্রোইন, যেটাতে যখন টাইটানিক ওয়ারটা হয়েছিল, টাইটানিক যুদ্ধটা যখন হয়েছিল গ্রিক এবং টাইটানদের মধ্যে, সেই যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধের সময় যে টানেলটা খোঁড়া হয়েছিল, যে টানেলটা ছিল ডাল গ্লুমি, সেই টানেলটার মধ্যে আমি এসে বিশ্রাম নিলাম। মানে কি, এখানে উনি একটা প্যারাডক্সিক্যাল থট দিয়ে শুরু করছেন। এবার এই জায়গাটা থেকে ওনার ইমেজারিটা বোঝো, ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপ ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল, প্রোফাউন্ড ডাল টানেল, দ্যাট মিনস profound dull tunnel, that means the threshold of the hell, নরকের দ্বার, নরক দ্বারে এসে আমি প্রবেশ করলাম। এবার কেন উনি বলছেন থ্রেশহোল্ড অফ হেল, কেন উনি বলছেন, কারণ উনি দেখতে পেয়েছেন যে ব্যাটল ফিল্ডের কি ভয়াবহ রূপ, বহু মানুষের প্রাণ অকাতরে চলে যাচ্ছে, বহু সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যখন এই জায়গা থেকে পালিয়ে আসছি, এমন একটা জায়গায় গিয়ে হাজির হয়েছি, দেখা যাচ্ছে এই যুদ্ধের ভয়াবহতার যে রূপ, তার যে পরিণাম, সেটা হচ্ছে নরক। সেই যেন আমি ওই টানেলটার মধ্যে যেখানে ঢুকলাম, সেই টানেলটা যেন মনে হচ্ছে নরকের প্রবেশদ্বার। এবার দেখো কি বলছে, লং সিন স্কুপ, যেটা বহুদিন আগে খোদাই করা হয়েছে, তার মানেটা কি, এটার দ্বারা কি বোঝাচ্ছে, লং সিন স্কুপ, এটাই বইয়েতে লেখা থাকবে যে বহুদিন আগে খোদাই করা হয়েছিল, বহুদিন আগে এটাকে তৈরি করা হয়েছিল, বাট নট, মানুষের বহুদিন থেকে যে যুদ্ধবাজ, মানুষের রক্তের মধ্যে যে মারামারি করা, যুদ্ধ করা, এই যে যুদ্ধবাজ একটা সত্তা মানুষের ভিতরে বিরাজমান, এটাকে উনি বোঝাতে চাইলেন যে মানুষের এই যুদ্ধবাজ সত্তাটা তার জন্ম থেকেই তার মধ্যে আছে। লং সিন স্কোপ, দ্যাট মিনস দ্য this dangerous negative attitude always realms in the blood of human beings. তারপর কি বলছে, through granites which titanic wars had groined, গ্রানাইটস এর মধ্যে, গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে কোনটাকে, এখানে বলা হচ্ছে টানেলটাকে গ্রানাইট, বাট আমরা এখানে টানেল মানে কি পেলাম, দ্য থ্রেশহোল্ড অফ দ্য হেল, ক্রিয়েটেড বাই দ্য মোস্ট ডেঞ্জারাস কোয়ালিটি that scooped in the blood of human beings. That means human beings are prone to fight. আমরা জানি man is born to struggle, মানুষ কিন্তু সংগ্রাম করতেই জন্মায়, মানে সংগ্রাম করতে মানে পজিটিভ এফোর্ট, ওটা বলা হয়েছে পজিটিভ এফোর্ট দিয়ে, যে ম্যান ইজ বর্ন টু স্ট্রাগল। বাট এটা নয় যে মানুষ জন্মানোর পর থেকেই তাকে যুদ্ধ করে একটা মানুষ অন্যজনকে মারতে হবে, কোনো ক্ষতিকারক সিদ্ধান্তকে উপনীত করার জন্য, কোনো ক্ষতিকারক স্বার্থকে চরিতার্থ করার জন্য একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করবে, এটা কিন্তু নয়। তাহলে এখানে উনি যেটা বোঝালেন যে আমি একটা যুদ্ধক্ষেত্র থেকে যখন বিশ্রাম নিতে নিচের টানেলে ঢুকলাম, যেটা বহুদিন আগে তৈরি করা হয়েছিল গ্রানাইট পাথর দিয়ে, কখন তৈরি করা হয়েছিল না, যখন গ্রিক এবং টাইটানদের মধ্যে টাইটান ওয়ারের সময় তৈরি করা হয়েছিল। এটার দ্বারা উনি কি বললেন না, যুদ্ধ এমন একটা জিনিস যেখান থেকে দূরে সরে চলে গেলেও তার প্রভাব কিন্তু তোমার পিছু ছাড়বে না। উনি চলে এসছেন যুদ্ধক্ষেত্র থেকে, কোন জায়গায় পৌঁছালেন না, যে জায়গায় দেখলেন শত শত সৈনিক মরে পড়ে আছে, যে জায়গাটাকে বলা হচ্ছে স্বর্গের প্রবেশদ্বার, থ্রেশহোল্ড অফ দ্য হেল। এটা তৈরি হয়েছে কিসের কারণে, কার জন্য তৈরি হয়েছে, ডিউ টু হিউম্যানস রাস্টিক অ্যাটিটিউড, ডিউ টু হিউম্যানস রাস্টিক অর স্ল্যাভিশ characteristics of man that always runs in the blood of men, that creates warmongerity, that creates warlability, that always harms humankind. Is it clear?
প্রত্যেকে বুঝতে পেরেছো এই জায়গাটা? ইমেজারিটা ক্লিয়ার প্রত্যেকের? কি বোঝাতে চাইলো এবং অ্যাকচুয়ালি এর ইমেজারিটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি আমাকে একটু জানাও, ঝট করে জানাও। এবার আমি যাব তোমাদের অ্যানোটেশনে। লাইন 1 2 3 এর মধ্যে কি আছে? ইট সিমড দ্যাট মিন্স দ্য হোল এপিসোড ইজ ড্রিম অফ ইমাজিনেশন। দেখতে পেয়েছো? কবি কল্পনা করছেন, এটা কিন্তু বাস্তব নয়। তাহলে কল্পনা কোনটা? না, কল্পনা হচ্ছে এটাই যে যখন মানুষ যুদ্ধে জড়িয়ে পড়ে, যুদ্ধে জড়িয়ে পড়া মানে কি, সে কিন্তু তখন আর ভালো জায়গায় থাকে না, তার স্থানটা হয়ে যায় নরকের দিকে। যেটা তৈরি করা হয়েছে কাদের দ্বারা? এই মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে। মানুষের কি তৈরি করেছে না, মানুষের যে যুদ্ধের প্রতি নেশা, একে অপরকে দমিয়ে দেওয়ার যে নেশা, যার ফলে যে মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছে। আমরা পেয়েছিলাম লং সিন স্কোপড। টানেলটা কেন ডাল, ডাল কেন বলা হচ্ছে? কারণ দেখো, যুদ্ধে যেখানে মানুষের মরণ হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেই জায়গাটা কখনো লাইভলি হতে পারে না, সেই জায়গাটা কখনো জলি হতে পারে না, সেই জায়গাটা অলওয়েজ ডাল, অলওয়েজ গ্লুমি, অলওয়েজ মর্নফুল। নেক্সট এবার আমি আসবো। এসকেপড মানে ফ্রিড, পালিয়েছিলাম বা মুক্ত হয়েছিলাম। প্রোফাউন্ড মানে গভীর। আচ্ছা, ডাল দেখো গ্লুমি। টানেল আন্ডারগ্রাউন্ড ভল্ট, এখানে আন্ডারগ্রাউন্ড ভল্ট বলা হচ্ছে কারণ কবি সেই টানেলের মধ্যে ঢুকছে, কিন্তু ইমাজারি কিন্তু অন্য কথা বলছে। স্কুপড মানে কি, যেটা অনেকদিন আগেই খনন করা হয়েছিল। গ্রানাইট হচ্ছে একটা পাথরের নাম, গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল। টাইটানিক ওয়ার, গ্রেট ওয়ার হয়েছিল কাদের মধ্যে? না, গ্রিক আর টাইটানদের মধ্যে। আচ্ছা, দ্যাট গ্রোনস কাট ইনটু ডিপ ভল্টস। বলো ফার্স্ট 3 লাইন। এবার আমি এক্সপ্লানেশনে যাব। দেখো, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার এসকেপিং ফ্রম ব্যাটল by heading down into a deep dark tunnel, a tunnel that Titanic words had groined or cut into the granite bedrock beneath the battlefield. তাহলে কি বলছে? যে কবিতাটা শুরু হচ্ছে কি না, স্পিকার বক্তা অর্থাৎ কবি, তিনি যুদ্ধক্ষেত্র থেকে এসকেপ করছেন, পালিয়ে আসছেন এবং তিনি ঢুকছেন কোথায়? একটা গভীর অন্ধকার সুড়ঙ্গের মধ্যে, যে সুড়ঙ্গটা টাইটানিক যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল, কাটা হয়েছিল গ্রানাইট পাথরের মধ্যে দিয়ে। বিনিথ দ্য ব্যাটলফিল্ড মানে যুদ্ধক্ষেত্রের নিচে, মানে মডার্ন ডেতে আমরা যেটাকে বলছি বাংকার, এখন আমরা বলি বাংকার, তখন বলা হতো টানেল। ইটস ক্লিয়ার রাইট ফ্রম দ্য স্টার্ট দ্যাট হিজ পোয়েম ইজ গোয়িং টু ট্রিট ওয়ার অ্যাজ সামথিং গ্লোরিয়াস অর হেরোইক। দেখতে পেয়েছো? প্রথম লাইন থেকেই উনি কি করছেন না, তিনি যুদ্ধটাকে ট্রিট করছেন কি হিসাবে? অ্যাজ সামথিং, নট অ্যাজ সামথিং গ্লোরিয়াস অর হেরোইক। তিনি কিন্তু প্রথমেই যুদ্ধকে কোনো গ্লোরিফিকেশন করছেন না, বা তার যুদ্ধ করে যে হেরোইজম তৈরি হয়, যে আমাদের মধ্যে যে কুইক্সোটিক আইডিয়াটা আছে, ঠিক আছে, আমাদের মধ্যে যে কুইক্সোটিক আইডিয়াটা আছে, সেই কুইক্সোটিক আইডিয়াটাকে উনি প্রথমেই ধাক্কা মারলেন যে যুদ্ধ করে বীর হওয়া যায় না, যুদ্ধ করলে বীর হওয়া যায় না, যুদ্ধ করে বিরাট কিছু গৌরব অর্জন করা যায় না। যুদ্ধ সর্বদাই কি করে? মানুষের ধ্বংস ডেকে আনে। এটা কখনো গ্লোরির জায়গা নয়, এটা কখনো হেরোইজমের জায়গা নয়। নেক্সট কি বলছে? দেয়ার রেফারেন্স টু টাইটানিক ওয়ার্স অলসো সাজেস্ট দ্যাট হিউম্যানিটি হ্যাজ হ্যাড আ লং ডিভাস্টেটিং হিস্ট্রি অফ ভায়োলেন্স। দেখতে পেলে আমি কি বলতে চাইছিলাম? যে হিউম্যানিটি হ্যাজ, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যানিটি হ্যাজ হ্যাড আ লং ডিভাস্টেটিং হিস্ট্রি অফ ভায়োলেন্স। মানে মানুষ, এই যে জাতি, মানব জাতি, এদের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত আছে, দীর্ঘদিন ধরে অন্তর্নিহিত আছে একটা ধ্বংসাত্মক ইতিহাস। কিসের? না, অফ ভায়োলেন্স, হিংসার। দ্য স্পিকার ডাজ নট সে দ্যাট ওয়ার হি ইজ ফাইটিং ইন, নর হু ইজ ফাইটিং এগেনস্ট। তাহলে এই যে মানুষের মধ্যে ডিভাস্টেটিং হিস্ট্রি অফ ভায়োলেন্সটা আছে, কার মধ্যে আছে? কোন মানুষ? সোলজারদের মধ্যে কিন্তু নেই। দেখো তারপরে লাইনটা বলছে, দ্য স্পিকার ডাজ নট সে, কবি বলছে না হোয়াট ওয়ার হি ইজ ফাইটিং, যে যুদ্ধটাতে সে যুদ্ধ করছে, নর হু ইজ ফাইটিং এগেনস্ট, বা তার বিরুদ্ধে যে যুদ্ধ করছে। তার মানে কি? সোলজারদের মধ্যে কিন্তু এটা নেই, কিন্তু কিছু ওয়ার মঙ্গার পলিটিশিয়ানস আছে, ওয়ার মঙ্গার লিডার আছে, যাদের জন্য কিন্তু এই সমস্ত তরুণ যে সোলজারগুলো আছে এদেরকে ভিক্টিমাইজড হতে হয়। This suggests that the wars share a brutality, horror, overshadow whatever politics started it the first place. দেখতে পেয়েছো? পলিটিক্স এটাকে পলিটিশিয়ানরা নিজেদের কাজে লাগানোর জন্য এই যে যুদ্ধ লাগিয়ে দেয়, এই যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, এর যে ব্রুটালিটি, এর যে হররনেস, এর এফেক্টটাকে ভোগ করে, এর এফেক্টটা ভোগ করে পারস্পরিক দুপক্ষের সোলজাররা।
তাহলে এই যে ফার্স্ট তিনটে লাইন উনি লিখলেন, এখানে কিন্তু উনি যুদ্ধকে কোন জায়গায় বিবেচনা করছেন আশা করি তোমরা বুঝতে পারছো। এখান পর্যন্ত কোনো জায়গায় ইমেজারি হোক, সিম্বলাইজেশন হোক বা নর্মাল মিনিং হোক, কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা আছে? যারা অনলাইন ক্লাস করছো বলো। ভেরি গুড। নেক্সট আমি যাব প্রোজোডিক ফিচার্স। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে যে এই তিনটে লাইন আমরা পড়লাম, সবকিছুই বুঝলাম। তাহলে এটা দেখো, প্রথমেই বলি, তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম যে আগে প্রোজোডি করতে গেলে অ্যাকর্ডিং টু স্ট্রেসড অর নন স্ট্রেসড ভাওয়েল ইউ হ্যাভ টু কাট দ্য ফিটস। তোমাকে আগে মিটার ফিটস গুলোকে কেটে নিতে হবে, ঠিক আছে? দেখো, দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আমরা জানি আয়াম মানে হচ্ছে 5, তাই তো? সরি, পেন্টা মানে 5। তার মানে মিটার কটা আছে না? 5টা মিটার আছে। দেখে নাও, 1 2 3 4 5, তার মানে পেন্টা মিটার আছে, পেন্টা 5টা মিটার। এবার একে আয়াম্বিক বলছি কেন? আয়াম্বিক কথার অর্থ হচ্ছে প্রথমে থাকবে আনট্রেস, তারপরে থাকবে স্ট্রেস। এবার যদি আমরা এই বাক্যটাকে ভালো করে খেয়াল করি তাহলেই পাবে। দেখো, ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড। তাহলে কি পেলাম? এই যে আমরা ব্লু কালার গুলো দেখতে পাচ্ছি, এদিকে ভালো করে খেয়াল করো। ব্লু যে কালার গুলো, এগুলো হচ্ছে আনট্রেস। স্ট্রেস সাইন কোনটা না? এই সোজাটা। তাহলে প্রথমে পাচ্ছি, দেখো, ইট সিমড, সিমডের উপর জোর পড়লো, দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপ। তাহলে কি কি পাচ্ছি? আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস। তাহলে প্রথমে আনট্রেস তারপরে স্ট্রেস থাকলে সেটাকে কি বলা হয় না? আয়াম্বিক। এবার বলে রাখি, এই কবিতাটার প্রথম 21 থেকে 22 লাইন পর্যন্ত চলবে আয়াম্বিক। তারপরে আফটার 21 লাইনস এটা কিন্তু এর উল্টোটা হয়ে যাবে, তখন হয়ে যাবে স্ট্রেস আনট্রেস। মানে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে পিরিক। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা কিসে আছি? আয়াম্বিক। দেখো, স্ট্রেসটা কার উপর পড়ছে না? ভাওয়েল পয়েন্টের উপর স্ট্রেস গুলো পড়ছে। আবার নিচেরটার দিকে তাকাও, ব্লু ফর আনট্রেস, প্রো আনট্রেস, ডাল আনট্রেস, এল আনট্রেস। তাহলে কি পাচ্ছি না? আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস। আবারটা তারপরে দেখো, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস। শেষ লাইন হ্যাড গ্রোইন, আনট্রেস স্ট্রেস। এই যে আমরা পাশাপাশি প্রথমে আনট্রেস আর ট্রেস পেলাম, এটার জন্য এটাকে বলা হয় ইয়াম্বিক। আর মিটার কটা পাচ্ছি না? 5টা করে মিটার পাচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে পেন্টামিটার। পেন্টা ফর 5, মিটার হচ্ছে 5টা করে, তাই এটাকে বলা হচ্ছে পেন্টামিটার। আর ইয়াম্বিক এটা চলবে কতদূর পর্যন্ত না? 21 লাইনস পর্যন্ত। তারপরে কিন্তু উল্টোটা শুরু হবে, প্রথমে থাকবে স্ট্রেস, তারপরে থাকবে আনট্রেস, মানে তখন সেটা হয়ে যাবে পিরিক। তো যাই হোক, এই গেল আমার প্রোজোডিক ফিচার্স। এবার আর এখানে কি আছে না? এখানে যে টু টক অ্যাবাউট দ্য রাইম স্কিম in strange meeting, Owen has used heroic couplet where 2 lines of iambic pentameter rhymes with each other. The rhyme used here is not perfect rhyme but can be called slant rhyme. Notice the rhyme between escaped and groined. দেখো, এই slant rhyme কি জিনিস বুঝবো। slant rhyme কি না? আমরা ন্যাচারালি যে রাইমগুলোকে পাই নর্মাল রাইম, এবি, তাই তো? কিন্তু এখানে যেটা আছে স্ল্যান্ট রাইম আছে। মানে এই রাইমটা, স্ল্যান্ট রাইম কি না? দ্য সেন্টেন্স এন্ডস উইথ আ কনসোনেন্ট দ্যাট ইজ প্রো প্যারালাল টু দ্য নেক্সট সেন্টেন্স, তাকে বলা হচ্ছে স্ল্যান্ট রাইম। মানে কি? যখন একটা লাইন, আমি তাহলে আবার আগেরটাতে ফিরবো, কবিতার লাইনটাতে ফিরবো। দেখো, আমরা যদি এটাতে কিভাবে বুঝবো স্ল্যান্ট রাইম আছে? আমি কি বললাম না? একটা সেন্টেন্স শেষ হবে কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে। কে আছে? এসকেপড ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল লং সিন স্কোপড। দেখো, থ্রু গ্রানাইটস হুইচ টাইটানিক ওয়ার্স হ্যাড গ্রোইন্ড। তিনটার ক্ষেত্রে কি পেলাম? ডি, ডি,
ডি। এই যে রাইম মানে কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে বাট মিল আছে, এটাকে বলা হয় স্ল্যান্ট রাইম। এবার যদি বলে স্ল্যান্ট রাইম কি, না যখন কোনো একটা সেন্টেন্স শেষ হলো কোনো কনসোনেন্ট দিয়ে এবং কন্টিনিউয়ালি তার পরের ফিটসগুলো একইভাবে চললো, সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ট রাইম। তাহলে স্ল্যান্ট রাইম বুঝতে কারো অসুবিধা আছে? বোঝাতে পেরেছি না পারিনি? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার এটাকে কেন প্যারারাইম বলা হয়? এর মধ্যে কিন্তু প্যারারাইমও আছে। প্যারারাইম কেন বলা হচ্ছে? প্যারারাইম হচ্ছে যখন মোর দ্যান ওয়ান লেটার তার সঙ্গে মিলে যাবে। যেমন দেখো কি আছে, ইডি আছে, ইডি আছে, ইডি আছে, মানে মোর দ্যান ওয়ান লেটার জুড়ে গেল, তখন এটাকে আমরা প্যারা হিসেবে ধরে নিই। যখন আমরা একটা হিসেবে ধরবো তখন হচ্ছে স্ল্যান্ট, যখন মোর দ্যান ওয়ান ধরবো তখন সেটা হয়ে যায় প্যারা। তাই এটাকে আমরা তাই কি বলছি না, রাইম স্কিমটা হচ্ছে প্যারা রাইম। এবার আরো ভালো করে বলতে গেলে যেহেতু সবার ক্ষেত্রে ডি আছে, এটা হয়ে গেল স্ল্যান্ট রাইম। তাহলে রাইমটা বোঝাতে পারলাম না পারলাম না? পজিটিভ মিটারটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ কি না একটু আনসারটা দাও। একদম ক্লিয়ার তো? অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তো? কি হ্যাঁ কি না? আচ্ছা ওকে, চলো না বুঝতে পারলে বলবে। আচ্ছা নেক্সট, yet also they are encumbered sleepers grown too fast in thought or death to be bestirred. Then as I propped them, one sprang up and stared with piteous recognition in fixed eyes, lifting distressful hands as if to bless. Yet also এখানে সেখানে এছাড়াও আরো কি আছে? Yet also they are encumbered sleepers grown, আহা গাদাগাদি করে ঘুমন্ত সৈনিকরা পড়ে আছে, গোঙাচ্ছে। তার মানে কি? যুদ্ধ করে তারা যে আহত হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ হাত খুইয়েছে, কেউ পা খুইয়েছে, সেখানে কিন্তু কেউ সেবা শুশ্রূষার মধ্যে নেই। তাহলে যুদ্ধের এফেক্টটা কি? যখন একটা বড় ধরনের যুদ্ধ লাগবে সেখানে অনেক মানুষের হতাহত হবে এবং তাদের অবস্থাটা কি হবে? রাস্টিক সিচুয়েশনের মধ্যে দিয়ে থাকবে। তার মানে এই রকম ভাবে কোথায় পড়ে থাকে এই সিচুয়েশনটা? মানুষরা কোথায় দেখতে পায়? তিনটে তলের মধ্যে, স্বর্গ মর্ত পাতাল। কোথায় পায়? এই ইমেজারিটা কিসের ইমেজারি? না এই ইমেজারিটা হচ্ছে হেল। এর কন্ডিশনটা বোঝো, কন্ডিশনটা বোঝো, যুদ্ধের পর কি হয় অবস্থাটা, সেই টানেলটার মধ্যে কি অবস্থা হচ্ছে। তাহলে সেই টানেলটাকে আমরা কি বলি? ওটা টানেল মোটেই না, ওটা হচ্ছে থ্রেশহোল্ড অফ হেল। তার মধ্যে দেখো টানেলের মধ্যে কি অবস্থা। সেই টানেলটাকে হেল বোঝানোর জন্যই পরের লাইনে উনি লিখছেন yet also they are encumbered sleepers grown, গাদাগাদি করে সবাই গোঙাচ্ছে, too fast in thought or death to be bestirred। তারা গভীর ভাবনা বা মৃত্যুতে তারা এতটাই মগ্ন যে তাদেরকে জাগানো যাচ্ছে না। এটার দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? যে তারা ডেথ হয়ে গেছে। মরা মানুষকে কি জাগানো যায়? যার সবকিছু শেষ হয়ে গেছে, যার সবকিছু শেষ, তার কি আর কিছু আপলিফটমেন্ট থাকে? তাহলে ওয়ার এখানে সেই জিনিসটাই কিন্তু মানুষকে উপহার দিচ্ছে। দেন অ্যাজ আই প্রপ দেম, তারপর যখনই আমি তাদের প্রপ করলাম, একটু নাড়া দিলাম বা পরীক্ষা করলাম, ওয়ান স্প্র্যাং আপ, একজন লাফিয়ে উঠলো, অ্যান্ড স্টেয়ার্ড, এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইস, করুণ দৃষ্টিতে, ইন ফিক্সড আইস, সে স্থির চোখে করুণ দৃষ্টিতে আমাকে যেন চিনে ফেলেছে। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস, তার এই ডিস্ট্রেসফুল হ্যান্ডস, তার ডিভাস্টেটিং হ্যান্ডস, তার ওই যে হাতটা, তার ওই যে যন্ত্রণা ক্লিষ্ট, তার যে ধ্বংস হয়ে যাওয়া হাতটা, নষ্ট হয়ে যাওয়া হাতটা তুলে যেন সে বলছে আমি তোমাকে আশীর্বাদ করলাম। পিটিয়াসনেসটা বোঝো। কবি এখানে কি জায়গাটা তুলনা করছে বোঝো। বলছে কি, প্রথম উনি যেটা বললেন কি, যে আমরা যে যুদ্ধক্ষেত্র, এটা নরক ছাড়ার কিছু নয়। এই জায়গায় দাঁড়িয়ে যখন আহত সৈনিকদেরকে ওই বাংকারের মধ্যে নিয়ে যে ফেলে দেওয়া হয়, ম্যাক্সিমামই মারা যায়, যে কটা হাফ ডেড অবস্থায় থাকে গোঙায়। এটা কোনো পৃথিবীর, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ তার কর্ম এটা হতে পারে না, এটা হবে নরকেরই অবস্থা। তার মানে ওই টানেলটা কি, তার কন্ডিশনটা কি, লাইক আ হেল। সেই জায়গায় দাঁড়িয়ে
তাদের এরকম অবস্থা থাকে না, মানে তাদের সিচুয়েশন এতটাই ব্যাড থাকে, সবটাই ভাবনা চিন্তার ঊর্ধ্বে। যদিও বা সেখানে গিয়ে আমি দাঁড়ালাম, দেখলাম একজনকে খোঁচা দিলাম, একজনকে জাগালাম, দেখলাম হঠাৎ করে একজন লাফিয়ে উঠলো এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাহনিটা কি করুণ, অতীব করুণ চাহনি, করুণ চাহনি নিয়ে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে ওটার দ্বারা উনি কি বলতে চাইলেন? যেখানে বেঁচে কেউ নেই। কে লাফালো? তার স্পিরিটটা লাফাচ্ছে, তার আত্মাটা লাফাচ্ছে। সে যেন আমাকে কিছু বলতে চাইছে, দেখো যুদ্ধের কি মর্মান্তিক অবস্থা, দেখো দ্য ব্রুটাল রিয়ালিটি অফ ওয়ার, বলতে চাইছে আমাকে। এবং কি রকম দেখো কতটা পিটিয়াসনেস ওয়ারের, তার ওই ধ্বংসাত্মক হাত দিয়ে, তার ওই শেষ হয়ে যাওয়া হাত দিয়েও তখনও সে যেন আমাকে আশীর্বাদ করতে চাইছে। তাহলে এটার দ্বারা কবি কি বোঝাতে চাইছেন? না, দ্য ব্রুটালিটি অফ ওয়ার, বিকজ দ্য সোলজার্স আর ইনোসেন্ট, দে ডু নট ওয়ান্ট টু কিল এনিওয়ান, বাট ফর সিচুয়েশন they have to kill one another. এবার আমরা আসবে অ্যানোটেশনে। এনকিউম্বার্ড মানে হচ্ছে হাডেল টুগেদার, গাদাগাদি করে পড়ে থাকা। স্লিপার্স মানে এখানে ডেড ম্যান, ঘুমিয়ে থাকা মানুষ মানে হচ্ছে সেই মৃত সৈনিকরা, ডেড সোলজার্স। গ্রোন্ড মানে হচ্ছে গোঙানো, মেক ডিপ সাউন্ড, ফোর্সড আউট বাই পেন, মানে মানুষের চরম যন্ত্রণা হলে আমাদের ভেতর থেকে যে আওয়াজটা বেরোয় সেটাকেই বলা হয় গ্রোনিং। To fast ... death, the dead men were either held in the grip of the thought of all they have suffered, or they were held in the grip of death. হয় তারা মরে গেছে, নয় তারা মৃত্যু যন্ত্রণায় বা মৃত্যু পথযাত্রী অবস্থায় পড়ে আছে। Bestiared মানে মুভ, probed, examined, one that means poetic self, stared তাকিয়ে আছে, look fixedly, piteous, distressing, recognition, identification, চিনতে পারা, fixed eyes, the fixed state of eyes showed that he is dead. তাহলে এগুলো সব ডেথের ইমেজারি। কোনটা? না, ফিক্সড আইজ এখানে আমরা পেলাম, স্লিপার্স এগুলো সব হচ্ছে ডেথের ইমেজারি। তাহলে এই জায়গাটাই ইনি কি দেখলেন? না, the actual result of war is nothing but death. লিফটিং, তুল্য, ডিস্ট্রেস মিন্স পেইনফুল। তাহলে কি দেখলো কবি? যখন সে ওই টানেলটার মধ্যে ঢুকলো, ওই নরক দ্বারটায় প্রবেশ করলো, সে দেখলো শত শত অর্ধমৃত, মৃত সৈনিকেরা গাদাগাদি অবস্থায় পড়ে আছে, যারা মৃত্যু পথযাত্রী, ব্যথায় যন্ত্রণায় গোঙাচ্ছে। তিনি যখন তার ভিতরে ঢুকলেন, তিনি কি দেখলেন? যে তাদের অবস্থা এরকম নয়, তাদের অবস্থা এরকমই, তারা কি করছে, কি অবস্থায় আছে তারা নিজেরাই বুঝতে পারছে না। সে মতো অবস্থায় একজনকে কবি নাড়িয়ে পরীক্ষা করলেন। হঠাৎ করে একজন উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন বলতে চাইছে আমি কি দোষ করেছি, আমাকে কেন মারা হয়েছে, আমি তো কোনো ভুল করিনি। তার ওই যন্ত্রণা ক্লিষ্ট হাত, এত কিছু সত্য, আয়রনিটা বুঝো এখানে, যে আয়রনিটা কবি লিখেছেন, যে এত যুদ্ধ বিধ্বস্ত অবস্থাতেও সে আমার শত্রু, তা সত্ত্বেও তার ওই যন্ত্রণা ক্লিষ্ট হাতটা তুলে আমাকে আশীর্বাদ করতে চাইছে। দ্যাট ইজ দ্য পিটিনেস অফ ওয়ার। নেক্সট আমরা আসবো এক্সপ্লানেশন। ইন দ্য ডার্ক টানেল there are people who are sleeping and groaning, not sure about the reason of groaning through. দেখতে পাচ্ছ? ইন দ্য ডার্ক টানেল, ওই অন্ধকার সুড়ঙ্গটাতে, there are people, সেখানে লোকেরা আছে, who are sleeping, যারা ঘুমুচ্ছে, মানে who are dead, যারা মারা গেছে, and groaning, এবং who are half dead or about to die. They are groaning in pain, তারা যন্ত্রণায় গোঙাচ্ছে। not sure about the reason of the groaning through, তারা নিজেরাই জানে না কেন তাদেরকে গোঙাতে হচ্ছে, তারা নিজেরাই জানে না কেন তারা অর্ধমৃত অবস্থায়, তারা নিজেরাই জানে না তার ফেলো সোলজাররা কেন মৃত্যুর পথে এগিয়ে গেছে। Maybe they are two soldiers, they too are soldiers
who escaped from the battle and are injured, so groaning from the pain. তার মানে কি যে তারা আহত অবস্থায় পালিয়ে এসেছে, তারা যুদ্ধ থেকে ভয়ে পালিয়ে এসেছে না। The sad effect, the brutal effect of war that leads the soldiers to suffer from gasping, not only gasping agony, but also physical agony and mental agony. That is the sad reality of war. However, the speaker says they are either too deeply asleep to be roused or they are dead. এখানে স্পিকার কি বলেন, তারা এমন অবস্থায় পড়েছে হয়তো তারা উঠতে চাইলেও উঠতে পারছে না, অথবা তারা মৃত। So it looks like an eerie atmosphere inside the dark tunnel that is not at all welcoming for the speaker who escaped from the horrors of the battlefield to find some solace. It looks like an eerie atmosphere, জঘন্য একটা পরিবেশ সেই জায়গাটায়, inside the dark tunnel, ওই অন্ধকার সুড়ঙ্গটার মধ্যে, that is not all welcoming for the speaker. এটা যে স্পিকার কবি, ওনার কাছে এটা ওয়েলকামিং নয়, that is distressful, devastating, horrible, terrible. This kind of prominent negative adjective should be arranged there. Who escaped from the horrors of the battle, যে এসকেপ করছে হররস অফ দ্য ব্যাটল, যুদ্ধক্ষেত্রের যে ভয়াবহতা সেটা দেখে যেখান থেকে এসকেপ করছে কে, হুটাকে দ্য স্পিকার, দ্যাট মিন্স দ্য পোয়েট আওয়েন, টু ফাইন্ড সাম সোলাস, কিছুটা স্বস্তি পেতে। However, one of the people lying there jumped up and stared at the speaker when he poked them, maybe with his finger, to see whether they were alive. যাই হোক, one of the people lying there, তাদের মধ্যে একটা লোক যে সেখানে পড়েছিল, জাম্পড আপ, লাফিয়ে উঠলো, and stared at the speaker, stared at the poet, কবির দিকে তাকালো, when যখন he poked them up, তাকে যখন পোক করা হলো, খোঁচা দেওয়া হলো, maybe with his finger, হয়তো তার আঙুল দিয়ে, to see, দেখতে, whether they were alive, তারা বেঁচে আছে কিনা। অ্যাকচুয়ালি কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। এটার দ্বারা কবি কি বলতে চাইছেন? এটার দ্বারা কবি বলতে চাইছেন যুদ্ধের বিধ্বস্ততা এমনই, যুদ্ধের ভয়ঙ্করতম পরিণতি এমনই হয়, কেউ বেঁচে থাকে না। কবি যাদেরকে শ্যাডোই ফিগার বলছেন, এখানে তো অ্যাকচুয়াল এরা ব্লাড অ্যান্ড ফ্লেশ ফিগার, বাট দে আর ডেড। ডেথ পারসন ক্যানট বি জাম্পড আপ, সো হু জাম্পড আপ? দ্য স্পিরিট, দ্য হাংরি স্পিরিট, a youth, he can do more good to the world, but are subject to death due to the warmonger characteristics of leaders. The person stared at the poet as if he could recognize him and pitied him. যে লোকটা উঠে দাঁড়ালো, যেন মনে হচ্ছে সে তাকে চিনতে পেরেছে। He lifted his hand sadly as if he wishes to bless the speaker. সে কি করলো? তার হাতটা তুললো, যেন মনে হচ্ছে তার ইচ্ছা আছে কবিকে বা তার ফেলো সোলজারকে আশীর্বাদ করার জন্য। পিটিনেসটা বোঝো, মারা গেছে যন্ত্রণাক্লিষ্ট হাত নিয়ে। এখানে যন্ত্রণাক্লিষ্ট হাত বলতে কি বোঝাতে চাইছে? দ্য সাফারিং, দ্য ট্রিমেন্ডাস সাফারিং ফ্রম পেইন, দ্য ট্রিমেন্ডাস সাফারিং, মেন্টাল সাফারিং, as he have to leave his house, he have to leave his households, he has to leave this beautiful world in his juvenile time. No one want to die, no one want to be faded away from this beautiful mundane. কবির ভাষায় আমাদের রবীন্দ্রনাথ অনেকদিন আগেই বলেছিল, মরতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কেউই চায় না, no one wants to be faded away from this beautiful mundane. They always want to be alive in this beautiful mankind. But due to some worrisome activities of leaders, politicians, there are lots of youths, they are engaged in war and are subject to death in their juvenility. They have much more time for the welfare of this beautiful world, but they cannot get the chance for that. But they are not, you cannot blame them,
You cannot blame them. Society cannot blame them. Mankind cannot blame them because they have no boundness. They do not want to kill anyone, but they have to kill. They do not want to kill, but they have to kill. That is the sad and brutal reality of war that converges in this poem. That poet want to highlight this. And by smile, I knew that's sullen hall. By his dead smile, I knew we stood in hell. দেখো প্রথম লাইনটা থেকে কোথায় এসে উনি স্বীকার করলেন যে সুরঙ্গটায় আমি নেমেছি সেটা হচ্ছে নরক। এটা কোনো গ্রানাইটের তৈরি সুরঙ্গ নয়। কবি এসে এই জায়গায় স্বীকার করছেন। জায়গাটা কি বলছেন? এন্ড বাই হিজ স্মাইল, এবং তার হাসি থেকে আই নিউ, আমি বুঝতে পারলাম, আই নিউ, আমি জানলাম, জানতে পেরেছিলাম দ্যাট সাইলেন্ট হল, ওই বিষণ্ণতায় পূর্ণ হলটার মধ্যে বাই দিস ডেড স্মাইল, তার এই মৃতর বা বিবর্ণ হাসি, আই নিউ, আমাকে বুঝিয়ে দিল উই স্টুড ইন হেল, আমরা দাঁড়িয়ে আছি নরকে। কবি কোথায় দাঁড়িয়ে আছে? কবি তো সেই গ্রানাইটের তৈরি আন্ডারগ্রাউন্ড যে টানেল, সেই টানেলটাতে উনি দাঁড়িয়ে আছেন। প্রথমেই বলেছিলাম এটা শুধুমাত্র একটা টানেল নয়, এটাকে দেখানো হয়েছে যে থ্রেশহোল্ড অফ হেল, নরকের প্রবেশদ্বার, মৃত্যুপুরীর প্রবেশদ্বার। এই জায়গায় উনি এসে এটাকে বললেন যে বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল। তার ওই বিবর্ণ হাসি, তার ওই করুণাময় দৃষ্টিতে চাউনিটা আমাকে বুঝিয়ে দিল উই স্টুড ইন হেল, আমরা দাঁড়িয়ে আছি নরকে। এই জায়গায় কবি আঘাত করলেন কাকে? এই যে দুটো লাইন, এন্ড বাই স্মাইল আই নিউ দ্যাট সাইলেন্ট হল, তার হাসি দেখে, তার মুখের ওই বিবর্ণ হাসি দেখে আমি বুঝতে পারলাম যে আমরা বিষণ্ণতায় পূর্ণ, সাইলেন্ট হল, দ্যাট মিন্স দ্য হল ফুল অফ গ্লুমিনেস, সেই স্থানটা যেখানে কোনো আনন্দ নেই, পুরোটাই বিষণ্ণতায় ভরা, বিষণ্ণতা পূর্ণ একটা স্থান। সেই স্থানটাকে আবার পরিষ্কার করলেন বাই হিজ ডেড স্মাইল, তার মৃত, তার বিবর্ণময় হাসি, আই নিউ, আমাকে জানিয়ে দিল, আমি জানতে পারলাম উই স্টুড ইন হেল, আমরা দাঁড়িয়ে আছি কোথায়? নরকে। দ্যাট মিন্স দ্য টানেল symbolizes here as hell. Is it clear or not? Next, with 1,000 fears that Bhishan's face was grained, yet no blood reached there from the upper ground, and no guns thumped or down the floors made moan. Strange friend, I said, here is no cause to mourn. অদ্ভুত লাইন। With thousand fears, এখানে with thousand fears means thousands of people, thousands of soldiers, their face is totally fearful, that Bhishan's face was grained, and their lookings and their vision, their visibility is full of afraidness. That means the war was between England and Germany. So the Germany's soldiers who became feared, and the fear just aroused from their facial expression, not only on their face but also on their vision. Yet no blood reached there from the upper ground. বলছে যুদ্ধে থাকা ওই জার্মানি শত শত সৈনিকদের মুখে কি ছিল? ভয়ের ছাপ, আতঙ্কের ছাপ, তাদের চোখে ছিল আতঙ্কের ছাপ। কিন্তু কিসের আতঙ্ক? কোথায় আতঙ্ক? টানেলে তো যুদ্ধ হচ্ছে না, ওই নরকে তো কোনো যুদ্ধ হচ্ছে না। দেখো কি বলছে, yet no blood reached there, কোনো রক্ত তো ওখানে ক্ষয়ছে না, কোনো রক্তক্ষয়ী সংগ্রাম তো ওখানে হচ্ছে না। ফ্রম দ্য আপার গ্রাউন্ড, যেটা হচ্ছে ওপরে, আপার গ্রাউন্ডে যে যুদ্ধটা হচ্ছে, যে রক্তক্ষয়ী সংগ্রামটা হচ্ছে, সেটা তো নিচেতে হচ্ছে না। তাহলে এত ভয় কিসের? এন্ড নো গানস থাম্পড, নিচেতে তো কোনো বন্দুকের আওয়াজও বেরোচ্ছে না। অর ডাউন দ্য ফ্লোজ মেড মোন, এখানে কোনো বন্দুকের আওয়াজ তাও তো আসছে না, কোনো গোলাগুলিও তো ছোড়া হচ্ছে না, তাতেও এত মুখে এদের ভয়ের চিহ্ন। বলছি কি সিচুয়েশন? স্ট্রেঞ্জ ফ্রেন্ড,
I said, আমি বললাম, অদ্ভুত বন্ধু, here is no cause to mourn. এখানে দুঃখ করার, এখানে বিলাপ করার তো কোনো কারণ নেই। তো ভয়ে আছো কেন? কিসের ভয়? এবার সিচুয়েশনটা বুঝতে হবে। With thousand fears that vision's face was grained. যখন কোনো একটা ওয়ারে, কোনো একটা যুদ্ধক্ষেত্রে যখন একদল সৈন্য বেশি শক্তিশালী হয়ে যায়, একজন কম শক্তিশালী হয়ে যায়, যারা জানে এবার আমাদের মৃত্যু নিশ্চিত, তাদের মধ্যে সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা রয়ে যায়। এটার দ্বারা কবি কি বোঝাতে চাইলেন? ওই যে শত শত লাশগুলো পড়ে আছে টানেলের মধ্যে, ওই হেলের মধ্যে, তারা মারা গেছে ঠিকই, তথাপি তাদের মুখে এখনো, তাদের চোখে মুখে ভয়ের চিহ্ন লেগে আছে। তারা এখনো ভীত সন্ত্রস্ত, মৃত্যুর পরেও যেন ভয় তাদেরকে ছাড়ছে না। তখন তিনি ওনাকে কোয়েশ্চেন করছেন। কাকে কোয়েশ্চেন করছে? এই হিউম্যান কাইন্ডকে কোয়েশ্চেন করছে। কাকে কোয়েশ্চেন করছে? ওয়ারমঙ্গল লিডারগুলোকে, এই ওয়ারমঙ্গল পলিটিশিয়ানসগুলোকে কোয়েশ্চেন করছে। এখানে দেখানো হচ্ছে যে তার ফেলো সোলজারকে করছে, কিন্তু না, তিনি কাকে করছেন? যে ইয়েট নো ব্লাড রিচ দেয়ার ফ্রম দ্য আপার গ্রাউন্ড। ওপরের যুদ্ধক্ষেত্রে যে রক্ত, এখানে তো কোনো যুদ্ধ রক্তক্ষয় কিছু নেই। And no guns thumped or down the flues made moan. কোনো বন্দুকের আওয়াজও তো এই টানেলের সুরঙ্গের পথ দিয়ে আসছে না। তাতেও তোমরা এই রকম ভয়ের ছাপ নিয়ে, আতঙ্কের ছাপ নিয়ে শুয়ে আছো, এখানে পড়ে আছো। তার মানেটা কি? যে যুদ্ধ এমনই মর্মান্তিক, যেখানে মানুষ মারা গেলেও, মানুষটা মরে গেছে, সোলজারগুলো মরে ভূত হয়ে গেছে, তা সত্ত্বেও তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, ডেড বডিগুলোর যে ফেসিয়াল এক্সপ্রেশন, তো তাদেরকে আতঙ্ক তখনও পিছু ছাড়েনি, ভয় তাদেরকে তখনও পিছু ছাড়েনি, তাদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ রয়ে গেছে। স্ট্রেঞ্জ ফ্রেন্ড, উনি তো বুঝতে পারছেন যেখানে কেউ বেঁচে নেই, তাহলে এই লোকটা উঠে এলো কোথা থেকে? অদ্ভুত, স্ট্রেঞ্জ ফ্রেন্ড। এই দেখো, স্ট্রেঞ্জ মিটিং এর ফার্স্ট ওয়ার্ড শুরু করলো, স্ট্রেঞ্জ ফ্রেন্ড। হে অদ্ভুত বন্ধু, আই সেড, আমি বললাম, হিয়ার নো কজ টু মোর্ন। এখানে তো দুঃখ করার কোনো কারণই নেই। মানে তুমি তো অলরেডি শেষ, মারা গেছো, আবার তোমার দুঃখ কিসের? মানুষ মারা গেলে তারা দুঃখ কষ্ট বলে কি থাকে? যুদ্ধ এতটাই ভয়ঙ্কর, তাকে এই জায়গাতেই মানুষকে নিয়ে যায়। এই মতো অবস্থাতে সোলজার্সদেরকে পড়ে থাকতে হয়। আমরা এই বিশ্বের বুকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধেতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা জানে যুদ্ধের ভয়াবহতাটা কি, তার বিধ্বস্ততাটা কতটা করুণ হতে পারে। নেক্সট অ্যানোটেশন। সাইলেন্ট মানে গ্লুমি, বলে দিয়েছিলাম। হল মানে চেম্বার, যেখানে যেটা বলা হয়েছিল হেল, একটু আগে বলেছি। ডেড স্মাইল, স্মাইল দ্যাট হ্যাজ নো ফিলিং। ভিশন স্পেস, ফেস অফ ইমাজিনারি সোলজার। গ্রেইন মিনস মার্কড, ব্লাড মিন ব্লাডশেড অন দ্য ব্যাটলফিল্ড। নো গানস, থাম্পস মিন নো সাউন্ড অফ গানস হিয়ার্ড there in the tunnel. Flues means tubes or pipes used to convey smoke or hot air. Here it refers to the tunnel. And mourn means lament. Next explanation ki pabu. His pale smile shows that they are in hell. His face is lined with thousand pains. In hell there is no fear or anxiety that daily tortures a soldier on earthly battlefields. যে কতগুলো বললাম মিলছে কিনা দেখো। There is no roar of guns, no dull whining. এখানে দেখো, his pale smile, তার ওই ফ্যাকাসে হাসিটা সোজ দেখায় that যে they are in hell, তারা নরকের মতো জায়গায় পড়ে আছে। His face is lined with thousand pains, তারা মরে গেছে, তাদের মুখগুলোতে তখনও হাজার হাজার যন্ত্রণা, ব্যথার ছাপ তখনও পড়ে আছে। In hell there is no fear. আমরা জানি যারা মানুষ মরে যায়, নরকে চলে যায়, তাদের কিন্তু কোনো ভয় থাকে না, কোনো উদ্বিগ্নতা থাকে না। যেটা তাদেরকে সহ্য করতে হয়, যে অত্যাচারটা সহ্য করতে হয় একজন সৈনিক হিসাবে আর্থলি ব্যাটেলফিল্ড, যতদিন তারা বেঁচে থাকে আর্থলি ব্যাটেলফিল্ডে যে কষ্টটা, যে যুদ্ধটা তাদেরকে করতে হয়, সেটা কিন্তু মরে গেলে তাদেরকে আর করতে হয় না। তাই জন্য কবি বলছেন যে কিসের তোমাদের দুঃখ, তোমরা তো অলরেডি শেষ। দেয়ার ইজ নো রোর অফ গানস, নো ডাল হুইনিং। এখানে কোনো গোলাগুলির বিভৎস আওয়াজ নেই, কোনো বন্দুকের আওয়াজ নেই। দ্য ইয়াং সোলজার সেজ টু জার্মান সোলজার দ্যাট, ওই তরুণ সৈনিকটা মানে দ্য পোয়েট হিমসেলফ সেজ টু দ্য জার্মান সোলজার, জার্মান সোলজারকে বলছে দ্যাট দ্যার ইজ নো কজ ফর মোর্নিং ইন হেল। এই ধরনের নরকে
তো কোনো কারণই নেই দুঃখ করার। অ্যান্ড expect the regret that he might have lived more years on earth. তাহলে দুঃখটা কিসের জন্য? দুঃখ একটাই, যে সে যদি বেঁচে থাকতো আরো কয়েকদিন, আরো কয়েক বছর, আরো কয়েকটা বছর সেই পৃথিবীতে কাটিয়ে দিতে পারতো। দ্য ডেড সোলজার রিপ্লাইজ দ্যাট there is no cause to mourn in hell. ডেড সোলজার কেন এই কথাটা বলছে? তার কারণ আছে, কারণ সে তো অলরেডি ডেড। বন্ধু তুমি ভয় পেয়েছো কেন? কবি ভয়ে পালিয়ে এসছে ব্যাটেল ফিল্ড থেকে, বলছে বন্ধু আমার অদ্ভুত বন্ধু এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আছো নরকে। নরকে কারা থাকেন? মৃত মানুষ। তাদের ভয় বলে কিছু থাকে, তাদের অ্যাংজাইটি বলে কিছু থাকে। তা সত্ত্বেও তুমি ভয় পাচ্ছ কেন? কারণ তুমি ভয় পাচ্ছ একটাই কারণ, এই যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, পৃথিবী থেকে মারা যাচ্ছ। যদি তুমি বেঁচে থাকতে হয়তো আরো কিছুদিন এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে পারতে, আরো কিছুদিন এই পৃথিবীর মানুষের কিছু উপকার করতে পারতে, কিন্তু সেগুলো তুমি করতে পারছো না। এইটা ভয়টাই তো তোমার কাছে আছে। বাট এটা হচ্ছে নরক, এখানে ভয় খাওয়ার কোনো কারণ নেই। তুমি এসে গেছো কোথায়? নরকে। অতএব এখানে ভয় খাওয়ার কোনো কারণ নেই। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, যদিও স্যাটার্ন বলেছিল প্যারাডাইজ লস্টে, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। মানে স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করাও ভালো। সেটা ছিল আলাদা ধরনের একটা ইমেজারি। সেটা তো উনি কি বলতে চেয়েছেন? নিজের মান সম্মান, সেলফ রেসপেক্টকে বিসর্জন দিয়ে কোনো জায়গায় বড় হওয়াটা বড় হওয়া নয়। সেটা হচ্ছে আলাদা ধরনের ইমেজারি। ওটা কি না, সাম পজিটিভ নোটস থ্রু নেগেটিভ ভার্স। মানে ইতিবাচক চিন্তা ভাবনা বা ইতিবাচক চিন্তা, ইতিবাচক তথ্য বা ইতিবাচক কথা কিসের মধ্যে দিয়ে? নেতিবাচক কথার মাধ্যমে। কিন্তু এখানে সেটা বলছে না, বলছে বন্ধু তুমি তো নরকে আছো, আবার তোমার কিসের ভয়, আবার তোমার কিসের বিলাপ করার দরকার? তুমি তো পৌঁছে গেছো নরকে। নেক্সট, none said that other save the undone years. না না, আর কোনো ভয় নেই। said the other, অন্যজন বলল, save the undone years, ফেলে আসা বছরগুলো, the hopelessness, সেই হোপলেসনেস, হতাশাগুলো। হোয়াট এভার হোপ ইজ ইউর্স, তোমার জীবনে যে আশাগুলো ছিল, ওয়াজ মাই লাইফ অলসো, আমার জীবনেও ছিল। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, আমিও উন্মাদের মতো ছুটেছিলাম। আফটার দ্য ওয়াইল্ডিয়েস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইন দিস পোয়েম, দ্য ওয়াইল্ডিয়েস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর ওয়াইল্ডিয়েস্ট বিউটি, বন্য সৌন্দর্য, which lies not calm in eyes or braided hair, সেটা কোনো নারীর শান্ত চোখে তার মধ্যে ছিল না, or braided hair, অথবা তার কোকড়ানো যে চুল তার মধ্যেও নেই, but mocks the steady running of the hour, কিন্তু তার এই সৌন্দর্যটা বিদ্রুপ করছে এই সময়টাকে। and if it grieves richlier than hair, এই সৌন্দর্যটা বেঁচে থাকাকালীন যতটা কষ্ট বা বিরহে থাকা উচিত ছিল তার থেকেও বেশি কষ্ট এটাকে দিচ্ছে। এই জায়গাটা ভালো করে, এবার আমি একে একে যাচ্ছি। কি বলছে ওখানে? কি বলেছিল? যে তুমি তো অলরেডি নরকে চলে এসেছো, তুমি তো নরকবাসী, তা তোমার কিসের এত যন্ত্রণা, কিসের এত তোমার মনে কষ্ট? এবার দেখো কি কষ্ট। একটা সোলজার যখন মারা যায়, যদি বর্ডার সিনেমা কেউ দেখে থাকো মুভিটা, তাহলে বুঝতে পারবে। একটা সৈন্য মারা যাচ্ছে, কারোর হাতে প্রেমিকার ফটো, সেটা নিয়ে মারা যাচ্ছে, কেউ মায়ের ফটো, এই গুজারনে বালি হাওয়া যারা, ঠিক আছে, এই গুজারনে বালি হাওয়া যারা, মানে কি? এই যে চলে যাচ্ছিস হাওয়া, প্রবাহমান হাওয়া, যা আমার গলিতে গিয়ে বলবি আমার ওখানে একটা বুড়ি মা আছে, আমার প্রেমিকাকে বলবি যে আমি দেশের জন্য প্রাণ ত্যাগ করছি, আমার বাবাকে বলবি আমার এগুলো। এই যে একটা ট্র্যাজিক সিচুয়েশন, আজকে আমরা এটা দেখছি। বর্ডার যে যুদ্ধ কত সালে হয়েছিল, সিম্পলি আমি যদি 1971-এর যুদ্ধটাই ধরি, ভালো করে বোঝো গানটার থটটা। আর এটা লেখা হয়েছে কবে? 1918, প্রায় নিয়ার অ্যাবাউট 50 বছর এদিক ওদিক। তাহলে 50 বছর আগে যুদ্ধ কি জিনিস বলে দিয়ে চলে গেছে। কিন্তু
সেই জিনিসটাই কিন্তু বারে বারে নতুন, ফিরে ফিরে নতুন, ঘুরে ঘুরে নতুন। এটা কিন্তু সাবিত হচ্ছে, বারবার প্রমাণ হচ্ছে যে যুদ্ধ কখনো কোনো জায়গার স্থায়ী সমাধান নয়, যুদ্ধ কখনো কোনো ভালো জিনিস আনতে পারে না। কত সুন্দরভাবে ড্রামাটিক্যালি এখানে ইউজ করেছেন। দেখো ভাই, তোমার কিসের ভয়, কিসের যন্ত্রণা, কিসের কষ্ট? তুমি তো আছো নরকে, তুমি তো মরে গেছো। ওই যে না বন্ধু, না, নন সেড দ্যাট আদার, আদার মিনস দ্য পোয়েট হিমসেলফ। এখানে কবি নিজে আদার সোলজারটা বলছে না বন্ধু, সার্ভ দ্য আন্ডান ইয়ার্স, বলছে দুঃখ আমার এজের জন্যই। দ্য আন্ডান ইয়ার্স, যে ইয়ার্স গুলোতে আমি কিছু দান করতে পারতাম, অনেক কিছু সার্ভ করতে পারতাম এই পৃথিবীর জন্য, আমার ফ্যামিলির জন্য, সেটা কিন্তু আর আমার করা হলো না। আর কি বলছে, দা হোপলেসনেস, সেই হতাশাটা, হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স। ভাই তোমার যেমন মরার আগে তুমি যখন সৈন্য দলে যোগ দিয়েছিলে, তোমার যেমন অনেক আশা ছিল, প্রত্যেক মানুষের যেমন, প্রত্যেক মানুষের নিজস্ব নিজস্ব যেমন আশা থাকে, সেরকম আমারও আশা ছিল। কিন্তু আমি যদি মরে যাই আর আমার সেই আশা পূর্ণ হবে না। এই যে ব্যথা, এই যন্ত্রণা, এটাই হচ্ছে আমার যন্ত্রণা। ওয়াজ মাই লাইফ অলসো, বলে আমার জীবনেও ছিল। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, আমি উন্মাদের মতো ছুটেছিলাম। এখানে নজরুলের লাইন, সরি রবীন্দ্রনাথের লাইন, প্রশ্ন, আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরছে পাত্রে নিষ্ফল মাথা কুটে। ভালো করে খেয়াল করে দেখো, এরা তো তরুণ, ইউথ যারা সোলজার, এদের লাইফে অনেক ড্রিম ছিল, এদের লাইফে অনেক হোপ ছিল। এরা তখন উন্মাদ, সুকান্তর 18 বছর বয়সী ছেলেরা, এরা পা দিয়ে ধরাতলকে কাঁপিয়ে দিতে পারে। এরা পৃথিবীর জন্য অনেক কিছু ভালো করতে পারত, পারছে কি? পারছে না, পারবো না, মারা গেছে, হেল নরকে পড়ে আছে তাদের ডেড বডি। কি করে পারবে তারা? কি করে তাদের ওই উন্মাদনা দিয়ে পৃথিবীর যা কিছু ভালো হতো কি করে পারবে? তাও তো আর বেঁচে নেই। দে আর নট অ্যালাইভ হিয়ার। They want to do something good for this, for the betterment of this world, but they are not capable of that. After কার পিছনে ছুটতো? I went hunting wild, আমি উন্মাদের মতো ছুটতাম, ছুটেছিলাম কার পিছনে? After the wildest beauty in the world, এই পৃথিবীর বন্য সৌন্দর্যের মধ্যে দিয়ে। তাহলে wildest beauty in the world, এটার দ্বারা উনি কি বলতে চাইছেন আমি পরে আসছি, এটা একটা বড় লাইন, ভালো করে ব্যাখ্যা করছি। হুইচ লাইজ নট, দেখো ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, এইখানে যে বিউটি অফ দ্য ওয়ার্ল্ড বলে, সেগুলো অনেক দিক থেকে বোঝানো যেতে পারে। এই বিউটিটা কি বিউটি হতে পারে? ফর সাম, ফর এনজয়িং সাম scenic beauty, for enjoying some pararomantic beauty, for enjoying some romantic beauty, for enjoying from natural beauty. There are too much beauty in the world. They can enjoy themselves, but due to war, due to battle, they have to leave all these things. They are debarred from this romantic enjoyment. What is wildest beauty? দেখো এখানে এক ধরনের বিউটি বলা হয়েছে, বলছে আমি ছুটেছিলাম সেই বন্য সৌন্দর্যের পিছনে, সবকিছু ছেড়ে দিয়ে, হুইচ লাইজ নট কাম ইন আইজ। সেই বিউটিটা কি? বলছে যে বিউটিটা শুধুমাত্র ছিল না একটা শান্ত চোখে তার প্রেমিকার, অর ব্রেইডেড হেয়ার, কোকড়ানো চুল, লকড হেয়ার, বা সুন্দর করে গোছানো চুল, বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার। কিন্তু এই যে আজকের কথাটা এখানে দেখো মিলবে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ওরা যদি ভাবে যে আমরা এসব সৌন্দর্য উপভোগ করব, আর যে অন্তর্যামী সে তোদের কপালে লিখে দিয়েছে মরবি, এসব সৌন্দর্য তোদের জন্য নয়। সেটা কারা? সেই ড্রেডফুল গড কারা? আজকের দিনের টুডেজ পলিটিশিয়ানস, এই নেতারা। যবে থেকে পৃথিবীর সৃষ্টি, যবে থেকে মানুষের এই পলিটিক্স এসেছে এই পৃথিবীতে, তবে থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে। শুধু আজকে বলে না, মানে
পুরনো দিলেও ছিল, আজকেও চলছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য ওয়ার, বলছে কিন্তু এই সময়টা, এই যে চলছে যে সময়টা, এই প্রভাবন সময়টা কিন্তু আমাকে বিদ্রুপ করেছিল, যে দিস টাইম, ইউর টাইম ইজ নট ফর এনজয়িং দ্য বিউটি অফ দিস স্যাড ব্যাড অ্যান্ড ম্যাড ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর লাইফ ফর দ্য সেক অফ ইউর কান্ট্রি। You cannot do good, you cannot do any good for this, for the betterment of this world. Just you have to live your last breath, and that contemplates with mournful death, painful death. And if it grieves richlier than here. এই সৌন্দর্যটা বেঁচে থাকাকালীন যতটা কষ্ট দেয়া করতে থাকাকালীন তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে। and if it grieves, মানে এই যে সময় আমাদেরকে বিদ্রুপ করলো, সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারলাম না, এটা যতটা না কষ্টের, এটা দেখে যতটা না গ্রিভ করা উচিত, দুঃখ পাওয়া উচিত, কিন্তু আমরা যে এই রিচলিয়ার দ্যান হেয়ার এখানে যে আছি, সেই দুঃখটা না পেলে, সেই সৌন্দর্য উপভোগ করতে না পেরেও যদি আমরা যে কষ্টটা পেতাম, তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে এই জায়গাটায় থেকে। তার মানে এখানে ইনি বলতে চাইলেন যে ওয়ার ক্যানট ডু গুড, ওয়ার ইজ ফর অনলি ডিস্ট্রাকশন। Enjoying beauty is far more better than to engage in war. That is the sad reality. Next, other, no, none, the other says, other means the poet self, nije, save the undone years, means years which they had wasted in the battlefield. Hopelessness, depression, whatever, ... also, his life was full of hope, like the poets, hunting while seeking with joy and rapture. Wildest beauty, most rapturous beauty. Calm in eyes means calmness of eyes, braided hairs means plaited hair or physical beauty. Mocks means taunt, steady running of the hour, that means steady passing away of time. And if it grieves ... here, if this beauty grieves, it has a greater cause of grief in the world above than it has here. দেখো এবার কি বলতে চাইছে এই লাইনটা দ্বারা, he has only despair because he cannot do good, যেটা বলছিলাম, to the world by telling the truth about the war. বলছে he has only despair, তার হতাশার একটাই হতাশা, কারণ he cannot do good to the world, সে এই পৃথিবীর ভালো করতে পারলো না by telling the truth about the war, যুদ্ধ সম্পর্কে আসল সত্যি ঘটনাটা বলতে, যুদ্ধ সম্পর্কে, যুদ্ধের যে ভয়ানক পরিস্থিতি সে বলতে পারলো না, এটাও তার হতাশা। He has only regret for the years that he might have lived on the earth for preaching the ideal of peace and beauty of the calm eyes of the fair girls. He might have lived on the earth, সে হয়তো বেঁচে থাকতে পারতো এই পৃথিবীতে, for preaching the ideal of peace and harmony, শান্তি এবং সৌহার্দ্যতা, একে অপরের প্রতি যে টান, এটাকে নিয়ে সে বেঁচে থাকতে পারতো, সে পারলো না, মারা গেল, এটাই হচ্ছে তার হতাশা। while he was alive, যখন সে বেঁচে থাকতো, সে বেঁচে ছিল, he pursued beauty, it was not the beauty of calm eyes of fair girls, সে কিন্তু সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতো, কিন্তু এটা সেই শান্ত চোখের মেয়েদের নয়, সেই বিউটি নয়, not the charm given to the girl by the braided locks of hair, মেয়েদের কোকড়ানো চুলের সৌন্দর্যটা নয়, it was the noble ideal of peace and harmony which ran so swiftly as to outrun the slow steady progress of time. এটা ছিল শান্তি, এটা ছিল সৌহার্দ্যতা, যেটা এই সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ হওয়াতে এটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, প্রোগ্রেসটা স্লো হয়ে যাচ্ছে। কিসের? শান্তির, সৌহার্দ্যতা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। The truth was a distant one and could not be understood at the present moment. If the beauty pursued is the cause of sorrow,
It causes more effective mourning in the hell than on earth. That's the sad reality. Next, এখানেই আজকে শেষ করব, ঠিক আছে? পরের দিন পার্ট 2 পড়াবো, দিয়ে তারপর ওখানে রেটোরিক্যাল ফিটসগুলো বলবো, আর 21 লাইন থেকে যে প্রসোডিক্যাল ফিটসটা চেঞ্জ হচ্ছে সেটাও দেখাবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোর্স আছে দ্য ওয়াইল্ডেস্ট বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে? এটার দ্বারা বোঝাতে চেয়েছে দ্য হোপস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস দ্য ডেড সোলজার কুড হ্যাভ শেয়ার্ড উইথ দ্য ওয়ার্ল্ড হ্যাড হি লিভড। He laments the loss of his potential to make people laugh, cry, and understand the horrors of war, despite finding hell better than the battlefield. He mourns being unable to express his truth to the world. The hopes, asa, and experiences এবং তার অভিজ্ঞতা the dead soldiers could have, যেটা ডেড সোলজার মৃত সৈনিকের ছিল, shared with the world, সে হয়তো পৃথিবীর মানুষকে বোঝাতে পারতো যে যুদ্ধ করো না, যুদ্ধে জড়িও না, যুদ্ধের কি ভয়াবহ পরিস্থিতি, সেটা কিন্তু সে পারলো না। ওয়ার্ল্ড হ্যাড হি লিভড, যে পৃথিবীতে সে বেঁচে আছে সেই পৃথিবীর মানুষদিকে সে হয়তো বলতে পারতো, বোঝাতে পারতো যে এই পৃথিবীটা যুদ্ধ করার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়, সৃষ্টিশীল সৃজনশীল হওয়ার চেষ্টা করো, কিন্তু সেটা সে পারলো না। হি ল্যামেন্টস, সে বিলাপ করছে, সে দুঃখ প্রকাশ করছে, দ্য লস অফ হিজ পোটেনশিয়াল টু মেক পিপল লাভ, ক্রাই, যে সে মানুষকে না পারলো হাসাতে, না পারলো কাঁদাতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য হররস অফ ওয়ার, না পারলো বোঝাতে যুদ্ধের ভয়াবহতাটা কি। ডেসপাইট ফাইন্ডিং হেল বেটার দ্যান দ্য ব্যাটলফিল্ড, সে তার পরিবর্তে কি হলো, ডেসপাইট মানে পরিবর্তে, ফাইন্ডিং হেল নরকটাকে দেখে, বেটার দ্যান দ্য ব্যাটলফিল্ড ব্যাটলফিল্ডের যুদ্ধক্ষেত্রের থেকেও, হি মর্নস বিং আনেবল, হি মর্নস সে বিলাপ করলো, দুঃখ করলো, বিং আনেবল অক্ষম হয়ে, টু এক্সপ্রেস মানে ব্যাখ্যা করতে, প্রকাশ করতে, হিজ ট্রুথ তার এই সত্যতাটা টু দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর কাছে। তাহলে দ্য ওয়াইল্ডেস্ট বিউটি অফ দ্য ওয়ার্ল্ড কি? দ্য ওয়াইল্ডেস্ট বিউটি অফ ওয়ার্ল্ড মিনস টু বি পিসফুল, টু বি in the norms of brotherhoodness. That is the sad, bad and mad reality, to be peaceful, to be the helpful to the fellow feelings. But he mourns for that because he cannot realizes this, the people of the world, that the devastating impact of war is nothing but the destruction of people. That is why it is said the wildest beauty of the world. Is it clear? প্রত্যেককে বোঝা গেছে না বোঝা যায়নি? প্রত্যেকে বুঝতে পেরেছে? এখান পর্যন্ত কারোর কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো? আজকে আমি এখান পর্যন্তই রাখলাম, নেক্সট দিন বাকিটা শেষ করব উইথ রেটোরিক অ্যান্ড প্রোজোডি, মানে এর মধ্যে কি রেটোরিক্যাল বা ফিগার অফ স্পিচগুলো আছে, বাকি লিটারেরি ফিটস আছে, আর প্রোজোডি কীভাবে ঘুরে যাচ্ছে তারপর থেকে, সেগুলো আমি নেক্সট দিন দেখাবো। কেমন? আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, শান্ত থাকবে, পৃথিবীর বুকে চেষ্টা করবে যাতে শান্তি স্থাপন করা যায়, যুদ্ধ যাতে আর না বাধে, এবং সেটা শুরু করতে হবে আমাদের বাড়ি থেকে, আমাদের নিজের লাইফ থেকে শুরু করতে হবে। নিজেরা যদি সঠিক হই তবেই লোককে সঠিক করতে পারবো, আদারওয়াইজ নট। থ্যাংক ইউ অল, দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস।